এটা কার ছবি? দেখ, আমার কাছে কিচ্ছু লুকোবি না। কাল রাত থেকে দেখছি, এমন মনে হচ্ছে যেন যেন আম্মুর মতন অসুখ তুই আগেও দেখেছিস। তুই আমাদের পরিবারে অনেক বড় উপকার করেছিস, সেই জন্য আমাদের কেউই তোর চোখে জল দেখতে পারবে না। বল না, কে আছে এই ছবিতে? ও হলো মনু, আমার ভাই। কাল রাতে সোনার সাথে যা কিছু হয়েছে, এসব ওর সাথেও হয়েছিল সেদিন রাতে। মা দেখো না, আমি পরিষ্কার জামাটা পরলাম আর ও আমায় ভিজিয়ে দিল। আজ আমরা রং খেলবো। হোলি শেষ হয়েছে 8 দিন হয়ে গেছে। এখানে তো হোলি 1 মাস ধরে চলে। বাবা, তাহলে তো ওকে আরো জল দিয়ে ভিজা। ঢের হয়েছে, গরমের সময় এত ভেজালে সর্দি হয়ে যাবে। নে, তো ঢের হয়েছে। এখনো হয়নি। আরে এই মেয়ে, কি করছিসটা কি? সমস্ত উঠোনটা ভিজিয়ে দিলি, এক্ষুনি পরিষ্কার করলাম। আর বৌমা, তুমি দাঁত বার করে হাসছো? ওদের বারণ করো, সমস্ত কিছু ভিজিয়ে দিচ্ছে। কিছু হবে না মা, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। সত্যি বাবা, তোমার ভালোবাসা দেখে অবাক হই। আরে আরে বাবা, দেবো একখানা। মা, খুব শীত করছে। ঠান্ডা লাগছে? দাঁড়া, এক্ষুনি ঠান্ডা চলে যাবে। চলে গেছে না? চল, তোকে মধু দিয়ে দুধ খাইয়ে দিই। কিন্তু সেদিনের ঠান্ডা, সেদিনের খেলা খেলা ছিল না। এই নাও বৌমা, তুলসী আর আদা দিয়ে এটা বানিয়েছি। জ্বর অল্প আছে ওর, এইটা খেলেই সেরে যাবে। শোনো না, ডাক্তারের কাছে নিয়ে যাই ওকে। আরে বৌমা, এত চিন্তা করছো কেন? এক্ষুনি ওষুধটা দিয়েছো, জ্বর সেরে যাবে। আরে একটুখানি জ্বর হয়েছে তো, আমি অনেকগুলো বাচ্চা সামলেছি। জ্বর তো বেড়েই চলেছে। এটা কি হচ্ছে ওর? জ্বর হলে তো এরকম হয় না। তুমি তুমি ডাক্তারকে ডাকো না, ডাক্তারকে ডাকো তুমি। হ্যালো হ্যালো ডাক্তারবাবু। ও সারা রাত বমি করে চলল, কাঁপতে থাকলো। অনেকবার খিঁচুনি হয়েছে। ডক্টর বাড়িতে ছিলেন না, কোথাও পার্টিতে গিয়েছিলেন। সেদিন রাতে ডক্টর ওনার কর্তব্য ভুলে গিয়েছিলেন। আমার ভাইয়ের প্রাণ বাঁচানোর বদলে হসপিটালের ট্রাস্টির বার্থডে পার্টি জয়েন করা বেশি প্রয়োজন মনে হয়েছিল। আমার মনে আছে, আমার বাবা কেঁদেই যাচ্ছিল, কত মিনতি করলো, কিন্তু ডক্টর আসলেন না। আমাদের সামান্য ফিজের জন্য কেন আসতেন? আমার বাবা খুব সাধারণ মানুষ, না ওনার নাম ডাক ছিল আর না টাকা। বাবা রামনরেশ, এত অস্থির হলে কোনো কাজ হয় না। তাহলে আমি কি করব মা? সরকারি ডাক্তার তো আসবে না বলে জানিয়ে দিল। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি এক্ষুনি গিয়ে রিক্সা ডেকে আনছি। ওকে কোনো প্রাইভেট হসপিটালে নিয়ে যেতে হবে চেকআপের জন্য। তাড়াতাড়ি করো তুমি। আরে একটু চিন্তা করে কথা বল রামনরেশ, এইরকম খারাপ আবহাওয়ায় কি করে রিক্সা পাবি তুই? আর এত বৃষ্টির মধ্যে ওকে নিয়ে গেলে না জানি ওর শরীর আরো খারাপ হয়।
ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে আয়। ফোন ফোন কর ওনাকে। বাবা বাবা তাড়াতাড়ি এসো, ডাক্তারকে নিয়ে আসি, আমরা রিক্সা নিয়ে এসেছি। ম্যাডাম, হ্যাঁ, ম্যাডাম আমার ছেলেটার খুব জ্বর। এই নিন, এটা ডাক্তারদের লিস্ট। এখানে দেখুন, ফিজটা আমি বলে দিচ্ছি, আপনি এটা দেখে বলুন আপনার কোন ডাক্তারকে চাই। আর হ্যাঁ, রাত 12টার পরে ডাক্তাররা বেশি ফিজ নেন। ম্যাডাম আমার ছেলেটার বয়স 6 বছর, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। যে ডাক্তার ভালো হবে তাকেই পাঠান আমার সঙ্গে। এই ফর্মটা নিন, এটা দেখে আপনি টিক মেরে দিন যে কোন ডাক্তার আপনার চাই, আর টাকাটা জমা করে দিন। ম্যাডাম দেখুন, এতগুলো টাকা তো আমি সঙ্গে নিয়ে আসিনি। আপনি ডাক্তার পাঠান, আমি সব টাকা জমা করে দেবো। আপনার দেখুন, কোনো আপনি দেরি করছেন, আপনি এটা বলুন কোন ডাক্তারকে চাই আপনার। আরে কোনো স্পেশালিস্টকে পাঠান না, আমি নিয়ে যাব সঙ্গে করে অটোতে। আপনি কেন বুঝতে পারছেন না? আমার ছেলেটা খুব অসুস্থ, প্লিজ বোঝার চেষ্টা করুন আপনি। কি হচ্ছে কি এখানে? এটা হসপিটাল, আপনি এত চেঁচিয়ে কথা বলছেন কেন? ডাক্তারবাবু আমার ছেলেটা খুব অসুস্থ, প্লিজ আমার সঙ্গে চলুন, ওকে একবার দেখবেন। আমি সব টাকা দিয়ে দেবো, সব ফিস দিয়ে দেবো আমি। আপনি চলুন প্লিজ দেখুন প্লিজ। দেখুন, শান্ত হন, আমি আপনার সঙ্গে যাচ্ছি। আমি একটু ব্যাগটা নিয়ে নিই আমার। একটু তাড়াতাড়ি করবেন ডাক্তারবাবু। যতক্ষণে ডক্টর হসপিটাল থেকে বাড়ি আসতে রাজি হলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এক্ষুনি ঘুমলো। আমি জানতাম একবার ঘুমিয়ে পড়লে সব ঠিক হয়ে যাবে। দেখো, এখন তো জ্বরও নেই ওর। দেখো, ওর শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। আরে, তুমি ডাক্তার নিয়ে এসেছো? ডাক্তারের আর কোনো দরকার নেই, একদম ঠিক হয়ে গেছে আমার ছেলে, একদম ঠিক হয়ে গেছে। কি শান্তিতে ঘুমোচ্ছে। আপনার সন্তান বেশি কথা বললে তো জেগে যাবে ও। আপনি যান এখান থেকে। মনু সত্যিকারের গভীর ঘুমে চলে গেছিল, যে ঘুম থেকে আর কেউ ওঠে না। মায়ের 4 দিন পরে জ্ঞান ফিরেছিল। যখন জ্ঞান ফিরল, তখন মা ভুলে গিয়েছিল যে মায়ের এক ছেলেও ছিল। রামনরেশ বাবু, একটু এদিকে আসুন। আপনার স্ত্রীর ডিসোসিয়েটিভ অ্যামনিশিয়া হয়েছে। এই ধরনের কেসে মাথা থেকে সেই সমস্ত স্মৃতি মুছে যায় যেটা পেশেন্ট মানতে রাজি হয় না। মেডিকেল সায়েন্সে এটাকে রিপ্লেসড মেমোরি স্টেট বলা হয়। তার মানে লক্ষ্মী এ ব্যাপারটা কখনো বুঝতেই পারবে না? ছেলের কথা মনেই থাকবে না ওর? কিছু বলা যাচ্ছে না, কারণ মানুষের ব্রেনে ওই স্মৃতিগুলো সব সময় থাকে। হতে পারে ওনার সামনে ওনার ছেলের এমন কোনো কথা ওঠে বা এমন কোনো অবস্থা সৃষ্টি হয়, সেক্ষেত্রে ওনার ছেলের কথা মনে পড়তেও পারে, কিন্তু সেটা ওনার ব্রেনের জন্য ভালো হবে না। সেই রকম ক্ষেত্রে উনি নিজের মানসিক ভারসাম্য হারাতে পারেন। সেই জন্য আমার মতে আপনারা সবাই ওনার সামনে ওনার ছেলের কথা যদি না বলেন সেটাই বেটার। আর হ্যাঁ, সম্ভব হলে নিজেদের জীবন থেকে ছেলের সমস্ত স্মৃতি মুছে ফেলুন। সেই রাতে বাবা একটা সিদ্ধান্ত নিল, আর আমরা সবাই মিলে বাড়ি থেকে মনুর সব চিহ্ন মিটিয়ে দিলাম। সময় কেটে গেল, সবাই সবকিছু ভুলে গেল, কিন্তু আমি আমার মায়ের চোখে সেই শূন্যতা দেখেছি। এমন মনে হয় যেন মা কিছু খুঁজছে। জীবন দেয়া বা নেয়া তো ঈশ্বরের হাতেই আছে মা, আমাদের হাতে কিচ্ছু নেই।
এতে কেউ কি করতে পারে? ঠাকুমা, আমরা চেষ্টা তো করতে পারি, তাই না? ডাক্তাররাও সেই চেষ্টাই করে। আমি জানি না সোনার প্রাণ কে বাঁচিয়েছে, একজন ডক্টর নাকি শুধু ভগবান, নাকি ডাক্তারের বেশে ভগবান নিজেই এসেছিলেন। আমি কিচ্ছু জানি না, সেজন্যই তো আমরা চেষ্টা করা থামাই না। আমি আমার ভাইকে হারানোর পরেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি, যাতে যাতে আমিও চেষ্টা করতে পারি, আর যাতে কোনো মাকে তার সন্তানের থেকে আলাদা হতে না হয়। আমি তাদেরকে সাহায্য করতে চেয়েছিলাম যাদের কাছে বেশি টাকা পয়সা নেই, আমার বাবার মতো মানুষজনদের। তুমি সারা রাত জেগেছো, আমার নিয়মের নয়, তোমার জন্য চিন্তা বৌমা। মা, আপনি অন্য কিছু বলতে এসেছেন না? বলুন না মা। হ্যাঁ, আপনি জানেন ঠাকুমা, মা আজও সেরে ওঠেনি। কখনো কখনো মা সবকিছু ভুলে যায় আর চুপ করে থাকে, তারপর নিজে থেকে আবার ঠিক হয়ে যায়। আমি মায়ের সঠিক চিকিৎসা করাতে চাই, কারণ কোনো না কোনো দিন তো মাকে এই সত্যিটার মুখোমুখি হতেই হবে, তখনই মায়ের মনটা শান্ত হবে। আমাদের দেশে আমার মা আর আমার ভাইয়ের মতো না জানি কত মানুষ আছে, যাদের প্রয়োজন আছে শুধু একটু সাহায্যের। কিন্তু মা, একলা একলা তুই কি করতে পারবি? আমি জানি ঠাকুমা যে আমি একা ডাক্তার হয়ে কিচ্ছু করতে পারবো না, কিন্তু কিন্তু সেই প্রবাদটা আপনি জানেন নিশ্চয়ই, বিন্দু বিন্দু দিয়ে সাগর গড়ে ওঠে। আমি শুধু সেই সাগরের একটা বিন্দু হতে চেয়েছিলাম, একজন ডক্টর হতে চেয়েছিলাম। কিন্তু কিন্তু আপনি একদম ভাববেন না যে আমি কোনো অভিযোগ করছি। এই পরিবারে আপনারা সবাই আমাকে খুব ভালোবেসেছেন, খুব সম্মান দিয়েছেন। আমি আমার এই জীবনটাকে আমার ভাগ্য বলে মেনে নিয়েছি। হয়তো হয়তো ভগবান আমার জন্য এটাই চান, কিন্তু ঠাকুমা, আমি আমার মায়ের জন্য কিচ্ছু করতে পারিনি, আর জানি না কখনো কিছু করতে পারবো কি পারবো না। আজ পর্যন্ত আমরা ভাবছিলাম যে কবিতার ডাক্তার হওয়ার স্বপ্ন শুধুই ওর একটা শখ, কিন্তু এই স্বপ্নটা শুধু একটা স্বপ্ন নয়, ওর জীবনের একটা লক্ষ্য দিদা। ওর ছোট ভাইয়ের জন্য, ওর মায়ের জন্য, সেই সমস্ত লোকের জন্য যাদেরও সাহায্য করতে পারবে, যাদেরও সাহায্য করতে চায়। আমরা অনেক বড় পাপ করছি। ওর এই ইচ্ছেকে আমাদের নিয়ম, পরম্পরা আর সম্মানের দোহাই দিয়ে আমরা শেষ করে ফেলছি। না দিদা, এটা ঠিক নয়। না বাবা, এটা ঠিক নয়।
আজ কবিতা একটা গল্প বলেছে, কিন্তু আরো অনেক কিছু আছে যেগুলো ওর মনের মধ্যে চেপে এই বাড়িতে দিন কাটাচ্ছে, হাসি মুখে এই বাড়ির বউয়ের সব কর্তব্য পালন করছে। তোমাদের মনে হচ্ছে যে আমার আর কবিতার মধ্যে সবকিছুই নর্মাল আছে, সবকিছু ঠিক আছে। না দিদা, আমরা দুজন শুধু একটা ঘরে একসঙ্গে থাকি, দুজন অচেনা মানুষের মতো। আমাদের দুজনের মধ্যে শুধু এই সম্পর্কটাই রয়েছে, আর সব সময় এই সম্পর্কটাই থাকবে। এরকম জীবন আমি কাটাতে পারবো না। একজন স্বামীর পরিচয় কিভাবে হয় যে তার স্ত্রীর বিশ্বাস না জিততে পারে, তাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করতে পারে। কবিতার কাছে শুধুমাত্র 2 দিন আছে কলেজ যাওয়ার জন্য, আর আমার কাছেও শুধু 2 দিন বাকি আছে। যদি কবিতার এই স্বপ্নটা ভেঙে যায় না, তাহলে সারা জীবনের মতো ওর স্বামীর প্রতি ওর সব বিশ্বাস ভেঙে যাবে। আর বিশ্বাস ছাড়া কিভাবে একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায় বাবা? তুমি বলো না বাবা, এই অবস্থায় আমি কবিতার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো? কবিতা আমার সঙ্গ দেবে না, ও তো আমার সঙ্গে বাড়ি ছেড়ে যাবে না, কিন্তু আমি একাই বাড়ি ছেড়ে চলে যেতে পারি তো। বাবা, তুমিও তো কারোর স্বামী। যদি তুমি আমার জায়গায় থাকতে, তাহলে কি তুমি মার সামনে দাঁড়াতে পারতে? বাবা, আমি এই অপমান বোধ সঙ্গে নিয়ে না আমি বাঁচতে পারবো, না আমার স্ত্রীর সামনে যেতে পারবো, আর না এই বাড়িতে থাকতে পারবো। আমি হেরে গেছি বাবা। 2 দিনের মধ্যে কবিতা আর আমার ভাগ্য নির্ধারিত হবে। হয় এই বাড়ির নিয়ম বদলাতে হবে, আর না হলে আমাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। বাকিটা তোমাদের হাতে ছেড়ে দিলাম। জয়, বাবা শোন। মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি সারা রাত জেগেছ, আমার নিয়মের নয়, তোমার জন্য চিন্তা বৌমা। মা, আপনি অন্য কিছু বলতে এসেছেন না? বলুন না মা। হ্যাঁ, মা, আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না যে আমাদের হাসি মুখে থাকা ছোট্ট মিষ্টি বৌমা কবিতা ও সারা জীবনে এত কষ্ট পেয়েছে। হয়তো এই কারণেই ও ডক্টর হতে চায়। হ্যাঁ, মানুষের সেবা করার প্রাণপণ ইচ্ছে রয়েছে ওর মনে। ওর হাতে জাদু আছে, প্রতিভা আছে। আর একবার তো আমরা বাড়ির সবাই ঘাবড়ে গেছিলাম, কিন্তু ওই ছোট মেয়েটার সাহস হারায়নি। শেষ পর্যন্ত আম্মুর অসুখটা নিয়ে সাহসের সঙ্গে লড়াই করে গেছে, জুঝে গেছে। মা, সেই সময় তো আমারও মনে হয়েছিল যে আমাদের নাতনির সামনে কবিতা নয়, যেন কোনো ডক্টর দাঁড়িয়ে আছে। গোপাল, কোথাও অজান্তে আমরা কোনো পাপ করছি না তো? আরে মা, আপনি এত সকাল সকাল? বলুন। তুমি সারা রাত জেগেছ আর সকাল সকাল কাজে ব্যস্ত হয়ে পড়লে।
আজ বৃহস্পতিবার না? বাড়িতে কোন কোন জিনিস শেষ হয়ে গেছে, কি কি আনতে হবে তার লিস্ট তৈরি করছিলাম। 25 বছরে কোনোদিন তোমার নিয়ম ভাঙেনি, আর কোনোদিনও ভাঙবেও না। কিন্তু পরিস্থিতির চাপে কখনো কখনো নিয়ম বদলাতে হয়। মানছি বৃহস্পতিবার বাড়ির জিনিসপত্র কেনা হয়, আজ না হলে কাল কেনা হবে, কোনো ক্ষতি হবে না। মা, আজ যদি আমি লিস্টটা না বানাই তাহলে এই কাজটা আবার কালকে করতে হবে, আর কালকের কাজটা পরশু। নিয়ম যদি একবার ভাঙে তাহলে ভাঙতেই থাকবে। নিয়ম নিজেদের জন্য তৈরি, নিজের পরিবারের ভালোর জন্য, তাদের সুবিধার জন্য বানানো হয়। তুমি সারা রাত জেগেছিলে, আমার নিয়মের নয়, তোমার জন্য চিন্তা বৌমা। মা, আপনি অন্য কিছু বলতে এসেছেন না? বলুন না মা। হ্যাঁ,